শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কলকাতায় বাঙালি ছাত্রদের উপর হামলা, বাংলাদেশি আখ্যায় উত্তেজনায় গ্রেপ্তার 2 ব্যবসায়ী। উগ্রবাদ রুখতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না, সতর্ক করলেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকে অনুপ্রবেশকারী বললেন আসাদুদ্দিন ওয়াইসি, ফেরত পাঠানোর দাবি। দুষ্টের পালন শিষ্টের দমন চলছে দেশে, জিএম কাদেরের কড়া সমালোচনা। থানার বেড়াকে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ, 3 পুলিশ সদস্য ক্লোজড। ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত, নির্বাচনের সংখ্যা বাড়ছে। পিআর পদ্ধতিতে সব দলের ক্ষমতায় যাওয়ার সুযোগ, মুফতি রেজাউল করিমের দাবি। পাথর লুটে এনসিপি নাম জড়িয়ে উদ্দেশ্যমূলক মিডিয়া ট্রায়াল চলছে, ব্যারিস্টার জুনেদ। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কালো টাকা ও সন্ত্রাস বন্ধের দাবি জামায়াত নেতা শাহজাহান। বিপ্লব পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় উলামা জনতার ঐক্যের বিকল্প নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কলকাতায় বাঙালি ছাত্রদের উপর হামলা, বাংলাদেশি আখ্যায় উত্তেজনায় গ্রেপ্তার 2 ব্যবসায়ী। কলকাতায় বাঙালি ছাত্রদের বাংলাদেশি বলে মারধরের অভিযোগ, গ্রেপ্তার 2 ব্যবসায়ী। তেতে উঠেছে রাজ্য জুড়ে উত্তেজনা। ভারতের প্রাণকেন্দ্র কলকাতায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে দোকানদাররা বাংলাদেশি বলে অপমান করেন, এমনকি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে শিয়ালদহ অঞ্চলের ব্যস্ত সেতুর নিচে। বুধবার রাতে মোবাইলের সরঞ্জাম কিনতে গিয়ে দাম নিয়ে কথা কাটাকাটি সূত্র ধরে শুরু হয় বিশৃঙ্খলা। হিন্দিতে কথা বলা দোকানদাররা ছাত্রদের বাংলায় কথা বলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। মুহূর্তেই দোকান ঘরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রক্তাক্ত অবস্থায় কয়েকজন ছাত্রকে ভর্তি করতে হয় হাসপাতালে। অভিযোগ পাওয়ার পর রাতেই মুচিপাড়া থানায় মামলা হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দোকানদার দীপক কুমার সাউ ও ইমতিয়াজ আলীকে গ্রেপ্তার করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। এই ঘটনার পর রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির দাবি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভের ঝড় বইছে। প্রশাসনের শঙ্কা, এমন হামলার জেরে কলকাতার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। উগ্রবাদ রুখতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না, সতর্ক করলেন মির্জা ফখরুল। বাংলাদেশে মির্জা ফখরুলের নতুন সতর্কবার্তা। তিনি বলছেন, যদি উগ্রবাদ মাথাচাড়া দেয় তবে দেশের অস্তিত্বই বিপন্ন হতে পারে। বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এমন উদ্বেগ প্রকাশ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় তিনি সতর্ক করে বলেন, উগ্রবাদকে যদি রুখে দেওয়া না যায় তবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে না। ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য দেন এই সভায়। ফখরুল বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা দিয়েছে, নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছে, অথচ আজ ষড়যন্ত্র চলছে, আমাদের সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে বহুদিন ধরে সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যা থেকে বেরিয়ে আসতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে সরকার জনগণকে বন্ধু নয় বরং প্রজা ভেবে শাসন করেছে। রাষ্ট্রের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে প্রায় 88 লাখ কোটি টাকা, যা দেশের অর্থনীতির জন্য ভয়াবহ সংকেত। তিনি ভগবান কৃষ্ণের জন্মকথা টেনে বলেন, যুগে যুগে অন্যায় অবিচার বাড়লে অবতার আবির্ভূত হন। ইসলাম সহ সব ধর্মের নবী রাসূল মানুষকে সঠিক পথে ডেকেছেন, তাই রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক এখন সময়ের দাবি। সবাই বিএনপি নেতাদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও বক্তব্য রাখেন। শেখ হাসিনাকে অনুপ্রবেশকারী বললেন আসাদুদ্দিন ওয়াইসি, ফেরত পাঠানোর দাবি। ভারতের লোকসভায় চমকপ্রদ মন্তব্য। জনপ্রিয় মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি বললেন, অনুপ্রবেশকারী বলেই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। ভারতের অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান এবং লোকসভা সদস্য আসাদুদ্দিন ওয়াইসি এবার কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশ্যে বিস্ফোরক দাবি তুলেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, যদি সত্যি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চান তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করুন, তিনিও তো বাংলাদেশি। উল্লেখ্য, গত 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ওয়াইসি প্রশ্ন তুলেছেন, আমরা কেন একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে এখানে আশ্রয় দিয়ে রেখেছি?
যদি অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হয় তবে তাকেও ফেরত পাঠানো উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, ভারত সরকারের উচিত সেটাকে স্বীকৃতি দেওয়া এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করা। দুষ্টের পালন শিষ্টের দমন চলছে দেশে, জিএম কাদেরের কড়া সমালোচনা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবার সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরাসরি বললেন, দেশে চলছে দুষ্টের পালন আর শিষ্টের দমন। বৃহস্পতিবার রাজধানী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়কালে জিএম কাদের বলেন, আজকে দেশে দাগী আসামি ও খুনিদের জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে, অথচ নিরপরাধ ও অসহায় মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ সুন্দরভাবে চালাতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন। মানুষ শান্তিতে বাঁচতে চায়, ভালো করতে না পারলেও অন্তত খারাপের দিকে যেন দেশকে নিয়ে যাবেন না। জিএম কাদের আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতি না করলেও হিন্দু সম্প্রদায়ের নতুন প্রজন্মকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে। তার মতে, আজকে যাকে তাকে আওয়ামী লীগের দোসর বলে নির্যাতন করা কোনো অপরাধ মনে করা হচ্ছে না। তাই হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। এছাড়া তিনি দাবি করেন, জাতীয় পার্টির ভেতরেই কিছু নেতা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে তার নেতৃত্বকে পাশ কাটিয়ে নতুন জাপা করার ষড়যন্ত্র করছে। জিএম কাদের বলেন, আমি সরকারের সব অপকর্মের সমালোচনা করি বলেই সরকারের একটি অংশ বহিষ্কৃত নেতাদের লাঙ্গল প্রতীক দেওয়ার চেষ্টা করছে। অনুষ্ঠানে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। থানার ব্যারাকে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ, 3 পুলিশ সদস্য ক্লোজড। থানার ভেতরেই নারী পুলিশ সদস্য ধর্ষণের শিকার হয়েছেন, এমন চাঞ্চল্যকর অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ব্যারাকে ঘটে এই ঘটনাটি, আর অভিযোগ উঠেছে থানারই এক কনস্টেবলের বিরুদ্ধে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক নারী পুলিশ সদস্য অভিযোগ করেছেন, কনস্টেবল সাফিউর রহমান তাকে দীর্ঘ 6 থেকে 7 মাস ধরে একাধিকবার ধর্ষণ করেছেন। শুধু তাই নয়, ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। ভুক্তভোগী নারী জানান, সর্বশেষ 15 আগস্ট রাত 2টায় তিনি আবারও ধর্ষণের শিকার হন। বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন সাফিউর। অভিযোগে আরও জানা যায়, প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। থানায় মামলা করতে গেলেও ওসি তা নেননি বলে দাবি করেন ওই নারী পুলিশ সদস্য। এমনকি কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টারও অভিযোগ তুলেছেন তিনি। বৃহস্পতিবার ভুক্তভোগী নারী অভিযুক্ত কনস্টেবল এবং তার স্ত্রীকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। ঢাকার পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে। ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত, নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে। নির্বাচন ঘিরে দেশে বাড়ছে অনিশ্চয়তা, রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে নানা গুঞ্জন ও শঙ্কা। সম্প্রতি আলোচনায় এসেছে, আগামী ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটতে পারে। সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে মোহাম্মদ ইউসুফ নামের একজন দর্শক মন্তব্য করেন, আমার মনে হয় সহসা নির্বাচন হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে। এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিক মাসুদ কামাল বলেন, ইউসুফ সাহেব কেন এমনটা মনে করছেন তা আমি জানি না, তবে অনেকেই একই ধরনের শঙ্কা প্রকাশ করেছেন। তাদের ধারণা, হয়তো বর্তমান সরকার শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নাও পেতে পারে। অন্য এক দর্শক তাহমিনা আক্তার মন্তব্য করেন, খাল কেটে কুমির এনেছেন কিনা। এই প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, তার বক্তব্যের অর্থ হলো, আগের সরকারের অনিয়ম নিয়ে সমালোচনা করা হলেও নতুন সরকারও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোহেল রানা নামের আরেকজন দর্শক মন্তব্য করেন, আমার মনে হয় না নির্বাচন হবে, হইলেও এটি হবে ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ও বিতর্কিত নির্বাচন। এই ব্যাপারে মাসুদ কামাল বলেন, হয়তো নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, তবে তা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে বলে মনে হয় না, কারণ বিপুল সংখ্যক ভোটার তাদের পছন্দের প্রার্থী বা প্রতীক দেখতে পাবে না, ফলে নির্বাচনটি হবে অত্যন্ত বিতর্কিত। পিআর পদ্ধতিতে সব দলের ক্ষমতায় যাওয়ার সুযোগ, মুফতি রেজাউল করিমের দাবি। নির্বাচন পদ্ধতি সংস্কারের দাবি আবারও জোরালো হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা চালু হলে সব রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রেজাউল করিম বলেন, সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার।
আগে 30% ভোটে নির্বাচিতরা দেশ চালিয়েছে, অথচ বাকি 70% ভোটের কোনো মূল্যায়ন হয়নি। কিন্তু পিআর পদ্ধতিতে সব ভোটের মূল্যায়ন হয় এবং সব দলের ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে। তিনি আরও বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আদর্শের অধিকারী। ইসলামী ছাত্র আন্দোলন সেই আদর্শ ও সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করে চলছে। বিগত 53 বছর যে নির্বাচন হয়েছে তাতে জনগণের কল্যাণ হয়নি, বরং কালো টাকা দৌরাত্ম্য ও পেশি শক্তির প্রভাবে দিনের ভোট রাতে হয়েছে। রেজাউল করিম জোর দিয়ে বলেন, বাংলাদেশে উত্থান পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছাত্র সমাজ। 24-এর গণ অভ্যুত্থানই তার প্রমাণ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ আর মেনে নেওয়া হবে না। 5 আগস্টের পর যারা এসব অপকর্ম করেছে তাদের প্রতিহত করতে হবে। সবাই সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পাথর লুটে এনসিপির নাম জুড়িয়ে উদ্দেশ্যমূলক মিডিয়া ট্রায়াল চলছে, ব্যারিস্টার জুনেদ। পাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির নেতাদের নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন এনসিপি নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিমউদ্দিন শাহান। এ সময় ব্যারিস্টার জুনেদ বলেন, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া এনসিপি নেতাদের নাম পাথর লুটপাটের সঙ্গে জড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক মিডিয়া ট্রায়াল। আমরা রাজনীতিতে এসেছি মানুষের জন্য, লুটপাট বা দুর্নীতির জন্য নয়। প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রচার বন্ধ করতে হবে। নেতারা অভিযোগ করেন, কিছু গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে দুদকের কথিত রেফারেন্স উল্লেখ থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তদন্ত প্রতিবেদন নেই। এই ধরনের সংবাদ প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা। তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি জনমুখী ও নৈতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষা। বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশিত হলে আইনগত পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। এনসিপি নেতারা গণমাধ্যমকে সতর্ক করে বলেন, সাংবাদিকতার নীতি অনুযায়ী সত্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া জরুরি। ভবিষ্যতে পার্টি সম্পর্কিত যে কোনো প্রতিবেদনে নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানান তারা। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কালো টাকা ও সন্ত্রাস বন্ধের দাবি জামায়াত নেতা শাহজাহান। পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ও সন্ত্রাসের পথ বন্ধ করতে হবে, এই দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মিরসরাইয়ের মিঠাছড়া বাজারের শাসাই কমিউনিটি সেন্টারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মাওলানা শাহজাহান বলেন, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা ছড়ানো ও সন্ত্রাস বন্ধ করা সম্ভব। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হবে, তবে আমরা সব ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন আন্তর্জাতিকভাবে শিক্ষিত ব্যক্তিত্ব, তার সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের সম্পর্ক আছে, কিন্তু একদল ভয় দেখায় যেন তেন একটি নির্বাচন আয়োজনের জন্য চাপ সৃষ্টি করে। চাঁদাবাজদের হাতে দেশের নেতৃত্ব জনগণ আর তুলে দেবে না। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের নির্বাচন আসন পরিচালক অধ্যক্ষ নূর নবী এবং সঞ্চালনা করেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, চট্টগ্রামের উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইউসুফ বিন আবু বকর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদি, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুল করিম এবং ছাত্র শিবির মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন। বিপ্লব পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় উলামা জনতার ঐক্যের বিকল্প নেই। বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে উলামা সাধারণ জনতার সম্মিলিত ঐক্যের বিকল্প নেই। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের আইডিইবি কাউন্সিল হলে অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ ও উলামা জনতা সম্মিলিত আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে আলেম ওলামা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও বিভিন্ন পেশাজীবীরা একত্রিত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেমিনারে বক্তারা বলেন, বিপ্লবের পর দেশে যে পরিবর্তন এসেছে সেটি এখনও আমাদের জন্য চ্যালেঞ্জ। ইসলামকে বাদ দিয়ে সংস্কারের যে প্রচেষ্টা চলছে তা বিপ্লবের মূল লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে। আমাদের নবীজির আদর্শে ঐক্যবদ্ধ হয়ে জ্ঞান ও বিজ্ঞান চর্চার দিকে মনোযোগ দিতে হবে। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী স্বাগত বক্তব্য রাখেন। মাওলানা ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিপ্লবের পর সরকারের আলেম ওলামাদের স্থান না দেওয়া বড় একটি চ্যালেঞ্জ। এমনকি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার মাধ্যমে বিপ্লবের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা হয়েছে। বিশিষ্ট দায়ী মাওলানা আবু তাহের বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ভাগ্য ভারতের হাতে তুলে দিয়েছিলেন, আর বর্তমান শাসকেরা সেটা তুলে দিচ্ছেন মার্কিনীদের হাতে। যে কোনো মূল্যে এটার প্রতিহত করতে হবে। বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি বলেন, 5 আগস্ট অভ্যুত্থান হলেও বিপ্লবের কোনো ম্যানিফেস্টো না থাকায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যদি উলামা ও জনগণ ঐক্য ভুলে বিভক্ত হয় তবে বিপ্লবের লক্ষ্য কখনোই পূরণ হবে না। ডক্টর মুফতি কাজী ইব্রাহিম বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামী মানসিকতা। আগে ব্রিটিশ, পরে ভারত, এখন মার্কিনীদের অধীনে চলছি। মুক্তির একমাত্র পথ কোরআন। সভাপতি বক্তব্যে শায়েখ মুফতি হারুন ইজহার বলেন, আমাদের মার্কিনীদের তাবেদারি থেকে বের হয়ে সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে হবে। মানবাধিকার কমিশনের নামে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। সেমিনারে আরও বক্তব্য রাখেন বিভিন্ন ইসলামী চিন্তাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকরা।